বাজেট, ইনফ্লেশন, ডলার রেট কিংবা শেয়ার বাজার প্রতিদিনই বদলে যায় ব্যবসা বাণিজ্যের নানা হিসাব নিকাশ। আর এই পরিবর্তনের ভেতর থেকেই তৈরি হয় গুরুত্বপূর্ণ সব সংবাদ। সংবাদের মাধ্যমে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরন্তরভাবে কাজ করে যান বিজনেস জার্নালিস্টরা। তবে টেলিভিশনের পর্দায় আমরা যে সংবাদ দেখি তার পেছনে একজন সংবাদকর্মীর ঠিক কতটা পরিশ্রম, প্রস্তুতি আর বাস্তব অভিজ্ঞতা জড়িয়ে আছে তা হয়তো সংবাদ বা সংবাদের শিরোনাম দেখে আসলে বোঝা সম্ভব নয়। তাই সংবাদের পেছনের সেই গল্প জানতেই আমাদের আজকের আয়োজন বিহাইন্ড দি বিজনেস নিউজ। সাথে আছি আমি জাকিয়া জারিন রিফা। আজ আমাদের সঙ্গে আছেন চ্যানেল ওয়ানের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যান্ড বিজনেস ইনচার্জ রিয়াদ সেজান। ভাইয়া কেমন আছেন? জি, ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা অনেক খুশি হয়েছি যে আজকে আপনি আমাদের প্রোগ্রামে এসেছেন। এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে যারা দেখছেন এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, তো শুরুতেই আমি একটু আপনার সম্পর্কে জানতে চাই যে আপনি তো এখন চ্যানেল ওয়ানে আছেন, তো এটা কি আপনার প্রথম কর্মস্থল নাকি আপনি এর আগেও আরও কোনো চ্যানেলে কাজ করেছেন? না, আমি শুরু করেছি 2011 সালে 21 টিভি থেকে। তারপর আমি 71 টিভিতে দীর্ঘদিন ছিলাম, প্রায় 14 বছর। এরপর দেশ টিভিতে ছিলাম। এখন হচ্ছে আমি চ্যানেল ওয়ানে আছি। তো আপনার এই যে জার্নালিজম সেক্টরে এই আসার ইচ্ছাটা আসলে কিভাবে তৈরি হলো? এটা কি আপনার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল নাকি হঠাৎ করেই আপনার এই সেক্টরটাতে আসা? না, এটা আমার মনে হয় যে আমি যখন খুব ছোট ছিলাম তখন একটা অ্যাড ছিল। আমার মনে হয় যে মেরিলের একটা অ্যাড ছিল, যে একটা জার্নালিস্ট, একটা মেয়ে, চারদিকে আগুন লেগেছে, সে ওই আগুনের মাঝখানে ছবি তুলছিল এবং একটা বাচ্চাকে সে তুলে তার মার কাছে পর্যন্ত দিয়েছে। তারপর বাসায় গিয়ে সে যথারীতি মেরিল ট্যালকম পাউডার মাখছে। ছোটোবেলায় আমার কাছে এই জবটা কি আমার জানতে খুব ইচ্ছা করলো। মানে একেবারে তখন আমি ক্লাস 5-6-এ হয়তো পড়ি, যে এরকম বাচ্চাকে মায়ের কাছে তুলে দিয়েছে, এই জবটা তো খুব মজার। তখন আমি জিজ্ঞেস করলাম যে আসলে এটা কী চাকরি, কী জব। তখন আমাকে বলা হইলো এটা জার্নালিজম বা সাংবাদিকতা। তো তখন থেকেই আমার মনে মনে সাংবাদিক হওয়ার একটা ইচ্ছা ছিল। যে আগে বাচ্চাদের জিজ্ঞেস করতো না তুমি বড় হলে কী হবে, আমি সবসময় সাংবাদিক হব বলতাম। তো জার্নালিজমের তো আরও অনেক সেক্টর ছিল, তো হঠাৎ মানে এত সেক্টর রেখে এন্টারটেনমেন্ট, স্পোর্টস এগুলো ছেড়ে কেন বিজনেসে আসা? মানে আমার স্টার্টিংটা একটু অন্যরকম ছিল, কারণ আমি তো জার্নালিজম স্টুডেন্ট ছিলাম না। আমি মূলত কালচার গ্রুপ করতাম, আমি কবিতা পড়তাম। তো ওইখান থেকে ওটার সাথে সরাসরি লিঙ্ক ছিল উপস্থাপনা বা প্রেজেন্টেশনের জায়গাটা। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারেই ছিলাম তখন থেকেই আমি নানা জায়গায় সিভি দেওয়া শুরু করলাম। আমি গ্রুপে, মানে কালচার গ্রুপে এসে তখন দেখলাম বড় ভাইয়েরা সিভি দেয়, অমুক জায়গায় লোক নিচ্ছে, তমুক জায়গায় লোক নিচ্ছে। তখন আমি সিভি দিতাম, কিন্তু আমি জানতাম যে অনার্স ছাড়া নিবে না। তারপর আমি সিভি দিতাম, মানে আমার দেখতাম যে হয় কি না। তো অনার্স সেকেন্ড ইয়ারের একেবারে শেষের দিকে এসে দেখি হুট করে আমাকে একটা কল করলো ইটিভি থেকে। তো ওইখানে হচ্ছে মূলত প্রেজেন্টেশনের জায়গাটা ওরা খুঁজলো। আমি হচ্ছে গিয়ে, যেহেতু আমি উপস্থাপনা আগেই করতাম, বিটিভিতে করেছি ওই আমার কালচার গ্রুপের কারণে, তো ওইখানে আমাকে কনফিডেন্ট ছিলাম, আচ্ছা ঠিক আছে যাই। তো ইটিভিতে হয়ে গেল। ইটিভি মূলত আমাকে শেয়ার বাজার প্রেজেন্টেশনের জন্য নিয়ে, তো ওইখান থেকেই আমার কানেক্টিভিটিটা শুরু হলো বিজনেস জার্নালিজমের ক্ষেত্রে। কারণ শেয়ার বাজার, অন্যান্য জিনিস আসলে মার্কেটের সাথে না থাকলে বা আপনি যদি একটা ট্রেনিং না পান আপনি বুঝবেন না। তো তখন ওরা, যেহেতু আমি ওই টোটাল জিনিসটা বুঝে গেছি, শেয়ার বাজার একটা ভালো ট্রেনিং দিয়েছে ইটিভি আমাকে, তখন আমি হচ্ছে গিয়ে বিজনেস জার্নালিজমের সাথে যুক্ত হয়ে গেলাম। প্রেজেন্টেশন করতাম ইটিভিতে। 71-এ আবার যখন আমি স্টার্ট করলাম ইটিভি থেকে, তখন শুধু প্রেজেন্টেশনের জায়গাটা ছিল না, ওইখানে জার্নালিজম উইথ প্রেজেন্টেশন করতে হবে। তখন আমি চুজ করলাম যে রিপোর্টিং করব এবং বিজনেস রিপোর্টিং। তো জার্নালিজমে আসার আগে আপনার প্রিপারেশনটা কেমন ছিল? আমি ওই যে বললাম যে আমি যেহেতু কালচার গ্রুপ করতাম, প্রেজেন্টেশনের জায়গাটা আমার তখন প্রিপারেশনটা নেওয়া ছিল। আমি যখন আমার ভার্সিটিতে ছিলাম তখন আমি একটা পত্রিকা সম্পাদনা করতাম, ওটা অক্ষর, এটা হচ্ছে স্টুডেন্টরা করতো না, জাস্ট প্র্যাকটিসের জন্য। তখন আমার লেখালেখির অভ্যাস ছিল। ওই পত্রিকাটা সম্পাদনার অভিজ্ঞতা হইল 2 বছর। ওইটা আমার একটা, আমি বলবো যে এটা ভার্সিটি থেকে একটা পাওয়া। আরেকটা জিনিস, আমি কালচার গ্রুপ করতাম। এই দুইটা জিনিস ছিল আমার, মানে এই ক্ষেত্রে হাতে খড়ি, এর বাইরে কিছু না। আমি পুরোটাই হচ্ছে গিয়ে কাজ করতে করতে শিখেছি। আচ্ছা, আপনার তো একটা লম্বা জার্নি এই পর্যন্ত যে আপনি এসেছেন, তো এই জার্নি থেকে আপনার এখন এসে কি মনে হয় যে আপনার শুরুটা খুব স্ট্রাগলিং ছিল, খুব বেশি চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হয়েছে? দুইটা স্ট্রাগলিং ছিল, যেহেতু আমি জার্নালিজম স্টুডেন্ট ছিলাম না এবং আমি বিজনেস জার্নালিজমটা আসলে না বুঝলে করা যায় না।
আপনি অন্য একটা জায়গায় একটা আগুন লেগেছে, একটা জায়গায় ঘটনা ঘটেছে, আপনি কাউকে পাঠিয়ে দেন, ও বলবে যে এই সময় আগুন লেগেছে, এইভাবে আগুন লেগেছে, এর সাথে গ্যাঞ্জাম হয়েছে, এই জিনিসটা বলতে পারবে। কিন্তু বিজনেস জার্নালিজমের ক্ষেত্রে দেখা যায় যে আপনি ওটা না বুঝলে, আপনি যদি সূচক কি, প্রবৃদ্ধি কি, মূল্যস্ফীতি কি, এগুলো ডিটেল যদি না বোঝেন, তাহলে আপনি ওই জার্নালিজমটা করতে একটু টাফ হবে। তো এখানে স্টাডির জায়গাটা ছিল শুরু থেকেই। এবং আমার মনে হয় যে আমি ইটিভিতে যখন শুরু করেছিলাম তখন আমাকে আমরা একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, কিছু প্রেজেন্টার চলে গেছে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে, তখন আমাদেরকে নিয়েছে। কিন্তু কিছুদিন পরেই ইন্ডিপেন্ডেন্ট থেকে আবার দু একজন ব্যাক করেছে। তো আমাদের যেই ভ্যাকুয়ামের কারণে নেওয়া হয়েছিল ওইটা ফিল আপ হয়ে গেছে। আমি দীর্ঘদিন কোনো নিউজ পেতাম না। 6 মাস টিভিতে ছিলাম, তার মধ্যে হয়তো 3 মাস আমি পড়ার সুযোগ পেয়েছি, বাকি 3 মাস আমি বসেই ছিলাম। তো তখন হচ্ছে গিয়ে আমার কাছে মনে হইতো যে আমি মেবি বার্ডেন হয়ে যাচ্ছি চ্যানেলের জন্য। তখন বিভিন্ন চ্যানেলে চাকরি চেঞ্জ করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হইতো, যাইতাম যে একটা চাকরি দেওয়া যায় কিনা, বা আমি বিজনেসে আছি এখানে নেওয়া যায় কিনা। অনেক দিন পর গিয়ে আমি তখন এইটা আমার কাছে একটা স্ট্রাগলিং ছিল যে আমার ক্যারিয়ারটা হয়তো শেষই হয়ে যাচ্ছিল। কিন্তু যেটা বেটার যে আমার শেয়ার বাজার একটা ভালো ট্রেনিং হয়ে গেছিলো, আমি দাঁড়ায় 10 মিনিট 15 মিনিট আমি উইদাউট স্ক্রিপ্টে শেয়ার বাজার নিয়ে বলতে পারতাম। এটা আমার জন্য একটা ভালো দিক ছিল আর কি। হ্যাঁ, অবশ্যই এত স্ট্রাগলের মাঝে এমন কোনো টার্নিং পয়েন্ট তো ছিল আপনার, যেটার কারণে আপনি আরও বেশি পরিচিতি পেয়েছেন বা আপনার এই ডেজিগনেশনে আসার ক্ষেত্রে আপনাকে হেল্প করেছে? কেউ কেউ আছে যে যারা শুধু সাংবাদিকতা করে, মাঠ পর্যায়ে রিপোর্টিং করে, কেউ কেউ আছে যারা শুধু প্রেজেন্টেশন করে, কেউ ডেস্ক করে। কিন্তু আমার একটা জার্নিতে আমি 3টা কাজই করেছি। অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে আমি প্রেজেন্টেশন করেছি উইদাউট স্ক্রিপ্টে, আমাদের বিজনেসে অনেক কিছু করতে হয়, ডেস্কেও কাজ করতে হয়েছে, আমি রিপোর্টিংও করেছি। তো যেহেতু 3টা কাজই আমি করেছি এবং আমার 3টার প্রতি দখল আছে, সেই ক্ষেত্রে আমাকে এই জায়গাটায় আসতে সুযোগ করেছে। কারণ আপনার জার্নালিজমের ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি হয় কন্ট্যাক্ট। আপনি কার সাথে কত বেশি যোগাযোগ রাখতে পারছেন, কার সাথে আপনার আপনি ধরেন যে আপনি কারা তৈরি করে জিজ্ঞেস করলেন, সাথে সাথে আমি ফোন দিয়ে, আচ্ছা এই অবস্থা, চা কারা বিক্রি করে, আচ্ছা চার ব্যবসায়ীর সাথে আমার যোগাযোগ আছে। যার যত বেশি যোগাযোগ থাকে তার আসলে এই জায়গায় তত দখল থাকে। তো আমার যেহেতু আমার সেক্টরে আমার ওই পরিচিতিটা ছিল, একই সাথে আমি প্রেজেন্টেশন করার কারণে যারা গেস্ট হতো তাদের সাথে আমার একটা যোগাযোগ তৈরি হয়েছিল, ডেস্কটাও বুঝতাম। তো যার কারণে আপনাকে একটা ডিপার্টমেন্টের হেড হতে হলে আপনাকে সব কাজ জানতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আপনি একটা কাজ করে মানে ডিপার্টমেন্টটা হেড হইতে পারবেন না, এরকম ব্যাপারটা হয় আর কি। তো একজন জার্নালিস্ট হিসেবে বেসিক্যালি আপনি অ্যাজ এ বিজনেস জার্নালিস্ট, আপনার একটা সাধারণ একটা দিন আসলে কেমন যায়? খুব কি বেশি প্রেশার থাকে নাকি একটু স্মুথ যায়, প্রেশার একটু কম থাকে? আমার কাছে মনে হয় যে সাংবাদিকদের জন্য প্রতিটা দিন নতুন করে শুরু হয়। ধরেন যে আজকে আমি অনেক ভালো কাজ করেছি, অনেক ভালো রিপোর্টিং করেছি, অনেক ভালো লাইভ দিয়েছি, কালকের দিনটা আমার নতুন করে। ধরেন আজকের অ্যাসাইনমেন্টটা আমার আজকে ভালো হয়েছে, কালকে যদি আমি কোনো কারণে খারাপ করি, তখন আমার সম্পাদক আমাকে জিজ্ঞেস করবে যে এই তোমার তো পারফরমেন্স খারাপ হয়েছে। তো আমি যে গত 2 দিন ভালো করেছি, এটা ওই 2 দিন শেষ। মানে প্রতিদিন হচ্ছে নতুন করে শুরু হয়, এবং প্রতিদিন নিজেকে প্রমাণ করার জায়গা থাকে। ধরেন আজকে কোথাও একটা গ্যাঞ্জাম হচ্ছে, আমার আজকের লাইফটা যদি ভালো না হয় তাহলে আমার আজকের পারফরমেন্স খারাপ। তার মানে জার্নালিজমের প্রতিটা দিনই নতুন করে শুরু হয় এবং প্রতিটা দিনই পারফরমেন্স তার প্রতিদিনের করতে হয় আর কি। তো এই যে আপনি বললেন যে একদিন খারাপ হলে আপনাকে কথা শুনতে হচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যখন একটা নিউজ তৈরি করেন তখন আপনাকে ডেডলাইনের দিকেও খেয়াল রাখতে হয়। আবার দেখা যায় যে একটা নিউজ বানাতে গেলে তো অনেক ইনফরমেশন তো শেষ নেই, এক এক জায়গায় এক এক ধরনের ইনফরমেশন, ইভেন অনেক ভুল তথ্য আমরা পাই। তো সেক্ষেত্রে ডেডলাইন মেনটেন আর একটা ঠিকঠাক তথ্য দিয়ে একটা নিউজ তৈরি করা, দুটোর মধ্যে আপনি ঠিকভাবে ব্যালেন্স কিভাবে করেন? ধরেন যে আমাদের সামনে বাজেট আছে 11 জুন বাজেট, তো ওই জন্য আমাকে এখন থেকে আমাদের চ্যানেল 1-এ AR/VR পদ্ধতিতে, ধরেন যে আমি গোল্ড নিয়ে কথা বলছি, আমার এখানে গোল্ড চলে আসলো, অথবা আমি গাড়ি নিয়ে কথা বলছি, আমার স্টুডিওর ভিতরে একটা গাড়ি চলে আসলো। এখন এই প্রযুক্তিটা খুব বেশি প্রচলিত। তো ওই জন্য আমাকে এখন থেকে প্ল্যান করতে হচ্ছে, এই গ্রাফিক্সগুলো আপনাকে আগে থেকে করতে হবে। তা আমি জানি না আগামী বাজেটে কি আসতে যাচ্ছে, কিন্তু আমাকে এখন থেকেই সেই প্ল্যানটা করতে হচ্ছে। তার মানে আপনি বলছেন যে আমি আমার ডেডলাইন অনুযায়ী আমাকে কাজটা বের করতে হবে, তার বাইরে আমাকে অ্যাজুম করতে হচ্ছে আচ্ছা এই বছর বোধ হয় ফ্যামিলি কার্ডে সরকার এই সুযোগ দিতে পারে। আমি এখনও জানি না কি সুযোগ দিবে, কিন্তু যেহেতু সরকার ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা করছে, কৃষক কার্ড নিয়ে আলোচনা করছে, তার মানে কিছু না কিছু থাকবে।
এরকম আমাকে ধারণা করে করে আমাকে গ্রাফিক্স রেডি করতে হচ্ছে। মানে অথবা ধরেন যে আমি কিছু গ্রাফিক্স বা কিছু তথ্য আমি পেলাম অনলাইন থেকে, কিন্তু বাজেটে গিয়ে সেটা পরিবর্তন হয়ে গেল, তাহলে কিন্তু আমার এই কাজটা বৃথা। তো এরকম চ্যালেঞ্জ থাকে যে আমি কিছু তথ্য পাচ্ছি, অ্যাজুম করে আমি কাজগুলো তৈরি করে ফেলছি, হয়তো পুরাটাই সরকার বাজেটে রাখলোই না। তো এরকম আমাদের অনেক অনেক ধরনের এই ধরনের চ্যালেঞ্জ থাকে, যে তথ্যর সাথে ডেডলাইনে হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু কিন্তু আমাকে এখন থেকে রেডি হইতে হবে। বাজেট যখন আসে, সামনে নতুন বছরে বাজেট আসছে, তো সেই সময়টাতে তো নিউজের অনেক প্রেশার থাকে, অনেক ইনফরমেশন থাকে, এক এক জায়গায় এক এক ধরনের সেমিনার হয়, সরকার এটা বলছে ওটা বলছে। তো সেক্ষেত্রে এত ধরনের নিউজের মধ্যে থেকে আপনি আসলে কিভাবে সিলেক্ট করেন যে আপনি এটা নিয়ে আগে কাজ করবেন? ধরেন যে বাজেট সবাই বোঝে না, সব ব্যাপার সবার জানার প্রয়োজনও হয় না, কিন্তু আমরা যেটা টার্গেট করি সেটা হচ্ছে যেটা সাধারণ মানুষের প্রয়োজন। ধরেন বাজেট আসলে কোন কোন পণ্যের শুল্ক দিচ্ছে, কোনটার দাম বাড়তে পারে, কোনটা কমতে পারে, এটার ব্যাপারে সাধারণ মানুষের অনেক আগ্রহ। যে আচ্ছা, মোবাইলটার দাম কি বেড়েছে কিনা, বাইকের দাম এবার যেমন বাড়তে পারে, বাইকের শুল্ক বাড়ছে কিনা, বা বাড়ি ভাড়া বাড়ছে কিনা, এগুলা ট্যাক্স ইম্পোজ করে বলেই তো বাড়ে। তো যেই জিনিসগুলোর সাথে সরাসরি পাবলিক রিলেটেড, সেই জিনিসগুলোকে আমরা টার্গেট করি নর্মালি। ধরেন যে ভর্তুকি, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এরকম অনেক ধরনের ভাতা হয়, এগুলো সরাসরি মানুষের সাথে রিলেটেড। যেই জিনিসগুলো মানুষের সাথে রিলেটেড সেগুলোকে আমরা টার্গেট করি, এবং ওগুলা থেকেই আমরা তথ্যগুলো বের করার চেষ্টা করি। নানা ধরনের মিস ইনফরমেশন থাকে, তারপরেও আমরা একটা বাজেটের দিনের আগে থেকে আমাদের একটা প্রস্তুতি থাকতে হয় যে আমরা এটা করব। বিশেষ করে পাবলিক রিলেটেড জিনিসগুলোকে আমরা চুজ করি। তো বাজেটের সময় যে নিউজগুলো তৈরি হয়, ওই টাইমটাতে তো বেশি প্রেশার থাকে না সাধারণ সময়ের তুলনায়? বিজনেস জার্নালিজমের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডে হচ্ছে বাজেট। সে সময় হ্যান্ডেল কিভাবে করেন? এমন কি হয় যে আপনাকে ওভারটাইম করতে হচ্ছে, বা আপনি সারাদিন অফিসে আছেন? ওভারটাইম আসলে শুধু বাজেট না, ওভারটাইম সাংবাদিকতার আসলে কোনো টাইম লিমিট করে সাংবাদিকতা করা যায় না। ধরেন যে আমি নিচে চায়ের দোকানে একজন লোকের সাথে, আমি সোর্সের সাথে বসে চা খাচ্ছি, সেটাও আমার সাংবাদিকতার অফিস। ধরেন যে আমার বাসার নিচেও কেউ যদি এসে আমাকে কিছু কাগজপত্র দিতে আসছে বা তাকে মেনটেন করতে হচ্ছে, এটাও আমার এক ধরনের অফিস। সো মানে সাংবাদিকতা আমার মনে হয় যে এটার ওভারটাইম বলতে কিছু নেই, টোটালটাই ওভারটাইম এবং টোটালটাই ফুল টাইম। তো আপনি তো দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে কাজ করছেন, তো সেক্ষেত্রে আপনি যখন কাজ করেছেন তখন মানে বাংলাদেশের অর্থনীতিতে এমন কোনো অদৃশ্য সংকট যেটা আসলে আমরা জানি না, এরকম কোনো কিছু কি চোখে পড়েছে? না, অদৃশ্য সংকট তো আছে, কিন্তু আপনারা জানেন, মানে বিশেষ করে ধরেন যে সিন্ডিকেট, বিজনেসের ক্ষেত্রে এটা সবচেয়ে বড় বিষয়। অনেক ক্ষেত্রেই সিন্ডিকেট হচ্ছে, আপনি বুঝতে পারছেন হঠাৎ করে এই পণ্যটার কেন এরকম ক্রাইসিস হচ্ছে। যেমন কিছুদিন আগে সয়াবিন তেলের ক্রাইসিস হচ্ছে, কারণ বলছে যে ইরানে যুদ্ধ লেগেছে, এই জন্য সয়াবিন তেলের ক্রাইসিস হচ্ছে। সয়াবিন তেলের সাথে সরাসরি ইরানের সংযুক্তি নাই। হ্যাঁ, যেমন আমার ক্রুড অয়েল যেটা আমার পেট্রোল ডিজেল, সেখানে আমি ধরে নিলাম যে ইরান যুদ্ধের একটা প্রভাব আছে, কিন্তু সয়াবিন তেলে কি সমস্যা? তো এরকম আর কি। তো ওই সময়গুলোতে কিছু সিন্ডিকেট কাজ করে, আপনি বুঝবেন, কিন্তু সিন্ডিকেটটা কারা কারা এই কাজগুলো করছে এটা ধরেন যে সব সময় আপনি বুঝবেন না। তো এই যে কিছু কিছু সিন্ডিকেট কাজ করে বিজনেসের ক্ষেত্রে, ধরেন চালের বাজারে কিছু কোম্পানির হাতে নিয়ন্ত্রিত, ডিমের বাজারে কিছু কোম্পানির হাতে নিয়ন্ত্রিত, এবং গভর্নমেন্টও জানে, কিন্তু এদের নিয়ন্ত্রণ ভাঙা যায় না। আপনি যখন সিন্ডিকেট নিয়ে কাজ করেন, তো নিউজ যখন করতে যান তখন কি মানে কেমন ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়? তথ্যটা পাওয়া সবচেয়ে বেশি ডিফিকাল্ট ব্যাপার। ধরেন যে মাঠে সবাই আছে, আপনি একটা সোর্স পাওয়াটা হচ্ছে গিয়ে, মানে আপনাকে কে বলবে জানেন এই ঘটনাটা অমুক জায়গায় হচ্ছে, এই যে বলাটা, বা অনেক সময় কানের পাশ দিয়ে জিনিসটা চলে গেল, আপনি বুঝলেনই না যে একে ফলো করা উচিত। আপনার এই ক্ষেত্রে ধরেন যে তথ্যটা জানতে হবে, আবার কে আসলে এই তথ্যটা আপনাকে দিবে। ধরেন আপনি খোঁচা মেয়ের কাউকে জিজ্ঞেস করলেন, সে বলল না, কিন্তু তার কর্মচারীটা আপনাকে বলে দিল। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এইটা আসলে কি বলবো জানো, তথ্যের জন্য এইটা খুব জরুরি। তো সিন্ডিকেটের নিউজ করতে গিয়ে কি কখনো কোনো ঝামেলায় পড়তে হয়েছে আপনাকে? আমার কাছে ঝামেলায় পড়াটাই হচ্ছে গিয়ে নিউজের অনেকগুলো পার্ট থাকে, ইনভেস্টিগেশনের নিউজের ক্ষেত্রে অনেকগুলো পার্ট থাকে। এর মধ্যে একটা পার্ট হচ্ছে গিয়ে ধরেন ঝামেলায় পড়তে হবে। লাইক আমরা মুভি করি না, গল্পের শুরুটা অনেক এক্সাইটমেন্ট থাকে, তারপর প্লট তৈরি হয়, তারপরে আবার হচ্ছে গিয়ে একটা সাসপেনশন থাকে, তারপর একটা অ্যাকশন হয়। আমার কাছে ঝামেলায় পড়াটা, আমার ক্যামেরা কেউ হাত দিয়ে ধাক্কা দিয়ে দেওয়া, এটা আমার কাছে অ্যাকশন। মানে আমি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আপনি যখন টোটালটা মিলাইতে পারবেন,
তখন হচ্ছে গিয়ে এই গল্পটার মজা দর্শক পাবে। এরকম হয়ও, আপনি যখন ওই জায়গায় পর্যন্ত পৌঁছাবেন, হয়তো আপনাকে ঢুকতে দিল না, দারোয়ান আপনাকে করে দিল। এটাকে আপনি টেকনিক্যালি এই ভিজুয়ালটা নিয়ে নেওয়া কিন্তু আপনার এই নিউজের জন্য এটা একটা মানে আমি বলবো প্রয়োজন। তো বাংলাদেশের বর্তমানে যে অর্থনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে আগামী 5 থেকে 10 বছরে সবচেয়ে বড় অপরচুনিটি বা সবচেয়ে বড় রিস্ক কোনটি হতে পারে বলে আপনি মনে করেন? আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে যাচ্ছি। এলডিসি গ্র্যাজুয়েশনটা হচ্ছে যে আমরা এখন স্বল্প আয়ের দেশে আছি এবং এই জন্য আমরা অনেক ধরনের ট্যাক্স সুবিধা পাচ্ছি বিভিন্ন দেশ থেকে। ধরেন যে আমরা এখন ওষুধ রপ্তানি করছি বা আমরা ওষুধ বানাচ্ছি, আমাদের এটা কোনো প্যাটার্ন চার্জ দিতে হচ্ছে না, যার কারণে আমরা এত কম দামে ওষুধ খেতে পারছি। নাপা বা অন্য কিছু ওষুধ আমরা বাইরের দেশে কিন্তু অনেক দাম। এটার একটাই কারণ যে আমরা আসলে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, মানে আমরা কিন্তু এটা যখন আমরা গ্র্যাজুয়েশন করব তখন গিয়ে আমাদের নতুন করে চ্যালেঞ্জটা নিতে হবে। এটার দুইটা সুবিধা, একটা হচ্ছে একটা সুবিধা একটা অসুবিধা। এটা হচ্ছে তখন আমাদের এই সুযোগ সুবিধাগুলো থাকবে না যেটা আমরা এখন পাচ্ছি। তখন আমরা হাত পেতে অনেক কিছু পাইতাম, হাত পেতে পাবো না। কিন্তু আমাদেরকে এটা যেমন নেগেটিভ, কিন্তু আমাদেরকে অনেক বেশি বাজারও তৈরি করে দিবে যদি আমরা ক্যাপাবিলিটি তৈরি করি। আমরা এখন টাইম চাচ্ছি 3 বছর 4 বছর চাচ্ছি, আরও 3 বছর, ধরেন সব মিলে আমরা 5-6 বছর পাবো। এর ভেতরে আমাদেরকে যদি আমরা নিজেরা রেডি হতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক সুযোগ তৈরি করবে। আবার আমরা যদি মনে করি না আমরা সারা জীবনই হাত পেতে খাবো, তাহলে এটা আবার মানে তাহলে অনেক সুযোগ সুবিধা আমাদের থাকবে না। তার মানে হচ্ছে গিয়ে আমাদেরকে যদি আমরা নিজেরা ক্যাপাবিলিটি তৈরি করতে পারি আগামী 5-6 বছরের ভেতরে, তাহলে এই এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমাদের অনেক সুবিধা বাড়বে। আবার যদি আমরা মনে করি যে না আমরা সবসময় সুযোগ সুবিধা নিয়ে আসব, ওইটাই আমরা চাই, আমরা কম শুল্কে পণ্য পাঠাবো, আমরা নিজেদের তৈরি করব না, এটার জন্য আমাদের আবার নেগেটিভ সাইড আছে। যেমন আমরা গার্মেন্টসে অনেক কিছু আমরা এক্সপোর্ট করছি, অনেক জায়গা থেকে অনেক ট্যাক্স ব্যারিয়ার থাকছে না, সামনে আমাদের ট্যাক্স ব্যারিয়ার আসবে। তো সব কিছু মিলে এটাই চ্যালেঞ্জ, আবার এটাই সুযোগ। আমাদের শো যেহেতু অলমোস্ট শেষের দিকে, আমি একটু আমাদের দর্শকদের কাছে যাব, যদি ওনাদের কোনো প্রশ্ন থাকে আপনার কাছে তাহলে ওনারা করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবরার রাবিদ, ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমার জানার ছিল যে নিউজ রুম লাইফ কি আপনার পার্সোনাল লাইফকে এফেক্ট করে কিনা, আর যদি করে থাকে তাহলে সেটা ব্যালেন্স কিভাবে করে থাকে। যে আমরা আলোচনা করছিলাম যে আসলে সাংবাদিকতার ক্ষেত্রে আসলে নির্দিষ্ট কোনো টাইম মেনে হয় না, এটা 24 ঘন্টার ডিউটি। ধরেন যে এমনও হয়েছে যে আমি আমার বাসার কাছে কোনো ঘটনা ঘটেছে, আমি রাত 2টা-3টা বের হয়ে যেতে হয়েছে। আবার এমনও হয়েছে আমি সারা রাতে ডিউটি করে এসে বাসায় মাত্র ঢুকেছি, হঠাৎ করে ভূমিকম্প হয়েছে ওই রাতের বেলা। আমি জানি যে 7টার আগে কোনো রিপোর্টার আসবে না, আমি 5টার দিকে আবার বের হতে হয়েছে। তো এইখানে হচ্ছে ফ্যামিলি লাইফ এবং প্রফেশনাল লাইফ দুইটা এক জায়গায় হইতে হয়, ওইটা পার্টনারকে বুঝতে হয় বা বাসার মানুষকে বুঝতে হয়। সাংবাদিকতা কোনো ডিউটিটা হচ্ছে 8 ঘন্টার ডিউটির পর আমি সাংবাদিক না, আমার ডিউটি শেষ, এরকম হয় না। আচ্ছা আপু, আপনি মনে হয় এক প্রশ্ন করতে চাচ্ছেন ভাইয়াকে। আসসালামু আলাইকুম, আমি সাইরা, আমি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমার প্রশ্নটা হচ্ছে, আপনার ক্যারিয়ারটা যদি নতুন করে শুরু করার সুযোগ দেওয়া হয় তাহলে কি আপনি কি একই প্রফেশনকে কি চুজ করবেন এবং কেন করবেন যদি করে থাকেন? মানে আমি বলেছিলাম যে আমার গল্পের মধ্যে একেবারে ছোটোবেলা থেকে আমার এই ক্যারিয়ার আসার একটা ইচ্ছা। মূলত একদম আমি বলছিলাম ক্লাস 5-6 থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সাংবাদিক হব। তো আমার আসলে যদি আমার নতুন করে শুরু করার সুযোগ হয় আমি সাংবাদিকই হব। এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে গিয়ে আমি আসলে মানুষের খুব কাছাকাছি থাকতে পারি, এটা আমার কাছে মনে হয় খুব বেশি জরুরি, এবং আমি চাইলে অন্য মানুষের পারসেপশন ক্রিয়েট করতে পারি। কারণ আমার নিউজের মাধ্যমেই সরকারের পারসেপশন তৈরি হয়, সাধারণ মানুষের পারসেপশন তৈরি হয়। আমি সেই ইতিবাচক এবং পজিটিভ পারসেপশনটা তৈরি করতে চাই যেটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা তৈরি করে। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম আবরার মোহাম্মদ লাবিব, আমি বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 3য় বর্ষে অধ্যয়ন করতে আছি। আপনি এত বছর ধরে বিজনেস জার্নালিস্ট হিসেবে এই সাংবাদিকতায় নিয়োজিত আছেন, এই প্রফেশনে আপনার সবচেয়ে বড় লেসনটা কি? যত বছর ধরে আপনি হচ্ছে সাংবাদিকতা করছেন। জি, আপনি বলছিলেন যে আসলে লেসনটা কি ছিল। আসলে প্রতি মুহূর্তে প্রতিটা জায়গায় আসলে মানুষকে শিখতে হয় এবং এই লেসন বা এই শেখার শেষ নাই। তবে প্রফেশনাল ক্ষেত্রে বলি, আমি আমার কাছে মনে হয়েছে যে ধরেন ইটিভিতে যখন আমি ছিলাম 21 টিভিতে, তখন আমি শুধুমাত্র প্রেজেন্টার হিসেবে ছিলাম।
তো একটা মানুষ যখন সাংবাদিকতার ক্ষেত্রে শুধু প্রেজেন্টেশনের উপর ভর করে দাঁড়াতে চায়, সেটা খুবই পসিবল হয় না, মানে ওটা খুব টাফ হয়ে যায়। কারণ আজকে আমি দেখতে ক্যামেরার লুক ভালো, কালকে হয়তো আমি অনেক বেশি ফ্যাট হয়ে গেলাম, ক্যামেরার জন্য আমি যাচ্ছে না, আমার প্রফেশনটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। তো একটা মানুষকে অবশ্যই প্রেজেন্টেশনের পাশাপাশি জার্নালিজমটা জানতে হয়, মাঠ পর্যায়ে কাজ করতে হয়, এবং মাঠ পর্যায়ে যেমন কাজ করতে হয়, পাশাপাশি ওই রানডাউন কীভাবে করতে হয়, কীভাবে ডেস্ক ওয়ার্কটা হয়, টোটাল ব্যাপারটা জানতে হয়। যখন টোটাল ব্যাপারটা একটা মানুষ জানতে পারে, তখন ওই প্রফেশনের টপে যেতে পারে, মানে উপরে যেতে পারে। কারণ অনেক সাংবাদিক আছে ভালো সাংবাদিক, কিন্তু ও রানডাউন কীভাবে করতে হয়, স্ক্রিপ্ট এডিটিং কীভাবে করতে হয় জানে না। তো সেই ক্ষেত্রে তার এক ধরনের প্রবলেম হয়। তো আমি যে সেক্টরে কাজ করছি, আমার প্রত্যেকটা জিনিস জানা এবং সবার সাথে কন্ট্যাক্ট থাকা, এটা আমার কাছে মনে হয় খুব জরুরি, বিশেষ করে সাংবাদিকতার ক্ষেত্রে। অনেক প্রশ্ন করেছি, তবে আমার সর্বশেষ আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে অতীতের যে দেশের অবস্থা ছিল এবং বর্তমানে যে দেশের অবস্থা, প্রচুর মিস ইনফরমেশন। তো সেক্ষেত্রে এগুলোর মধ্যে টিকে থেকে যারা জার্নালিজমে, বিশেষ করে বিজনেস জার্নালিজমে আসতে চায়, তাদের জন্য আপনার অ্যাডভাইস কি থাকবে? আসলে আমার কাছে মনে হয় যে তথ্য অনেকভাবে মিস ইনফরমেশনে পরিণত হয়। আসলে এইটা আসলে কোন পক্ষ থেকে করা হচ্ছে সেটা আমার জানতে হবে। ধরেন যে একটা সময় আমরা দেখেছি যে আমাদের প্রবৃদ্ধি নাকি বাড়িয়ে দেখা হয়েছে, মূল্যস্ফীতি কমিয়ে দেখা হয়েছে। এটা গভর্নমেন্টের নিজের সুবিধার্থেই একটা প্রসেস তৈরি করেছে। ধরেন যে 5টা প্রোডাক্টের উপর আমি যদি মূল্যস্ফীতিটা বের করি, তাহলে আমার দামটা বেড়ে যায়, তাহলে আমি একটা কমিয়ে দিই 4টা, ধরেন এই 4টার উপর, তখন মূল্যস্ফীতিটা হয়তো কম দেখানো যায়। এরকম কিছু হয়েছে, করাপশন হয়েছে, যেটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি। এটা একদম পরিসংখ্যান ব্যুরো থেকেই করা হয়েছে। তার বাইরে আমরা অনেক সোর্স থেকে নেই। এখন এআই আছে, তার বাইরে আমরা অনলাইনের হেল্প নেই। তো এগুলো হয়তো চাইলে আমি ডেটাগুলো একটু বেশি ঝালাই করে নিতে পারি, অথবা মাঠ পর্যায়ের একটা হিসাবের সাথে এআই যেটা বলছে সেটার সাথে বাস্তবতার কতটুকু রিলেশন আছে বা মিল আছে, সেটা নিয়ে আমার একটা গবেষণা হতে পারে। অথবা অনলাইনে যেই ডেটাটা পাচ্ছি আমি, সেটা আসলে কতটুকু সত্য হতে পারে, সেটা আমার কিছু মাঠ পর্যায়ের অভিজ্ঞতাকে কিছুটা কাজে লাগানো যায়। কিন্তু যেটা আসলে গভর্নমেন্টের একটা পর্যায় থেকে করা হয়, এটা আসলে তখন আমরা নিরুপায় হয়ে যাই। ধরেন ডেটা বলছে দেশের এত শতাংশ মানুষ হচ্ছে গিয়ে দারিদ্র্য সীমার উপরে, কিন্তু আমি মাঠ পর্যায়ে গিয়ে দেখছি যে টিসিবির লাইনে গাড়িতে অনেক বড় লাইন। তার মানে মধ্যবিত্তরাও ডে বাই ডে গরিব হচ্ছে, সেই তথ্যটা হয়তো নাও আসতে পারে। তো এইটা আসলে আমার নলেজ, বাস্তব অভিজ্ঞতা থেকে আমাকে নিতে হবে। সংবাদের পেছনে থাকা মানুষের গল্পগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য রিয়াদ সেজান ভাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজ এ পর্যন্তই দেখছিলেন বিহাইন্ড দি বিজনেস নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।